আমি স্ক্রিন শেয়ার করছি, ঠিক আছে? ঠিক আছে। দেখতে না পেলে বলবেন। আচ্ছা, যেহেতু আমাদের এটা প্রথম ক্লাস, আমি জানি না, অনেকেই আছেন যারা অল্প বেশি মোটামুটি বিষয়টা জানে, কিন্তু আমি শুরু করছি একদম বেসিক থেকে, যাতে আমি আমার মতন করে শিখিয়ে যেতে পারি, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। ওকে। প্রথমে আসি আমরা, কে প্ল্যানেট কি কি ইউজ হয় আমাদের, যে প্ল্যানেট আছে কি কি প্ল্যানেট ইউজ হয়। দেখুন, আমাদের প্ল্যানেটস ইউজ হয় সান, মুন, মার্স, মার্কারি। দেখুন আমি যেভাবে সাজিয়েছি না, ঠিক এইভাবেই মনে রাখবেন। কারণ আমরা যেমন হস্তরেখা শিখছি, এরপরে আমরা যখন কেপি শিখবো, কেপিতে কিন্তু ঠিক সাজানো জিনিসই লাগবে। আগে পিছে করলে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? মানে যেমন ভাবে সাজানো, ধরুন মুনকে আমি সানের পরে রেখেছি, আপনি মুনকে আগে নিয়ে গেলেন তো অসুবিধা হবে। তাই ঠিক যেভাবে সাজানো আছে এইভাবেই মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? ঠিক আছে। কেউ একজন উত্তর দিলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তো প্রথমে আছে সান, তারপরে আছে মুন, তারপরে আছে মার্স, তারপরে মার্কারি, তারপরে জুপিটার, ভেনাস, স্যাটার্ন, রাহু, কেতু। এই রাহু কেতুকে নোড বলা হয়, কারণ এরা ছায়াগ্রহ। কেপিতে আমরা এটাকে নোড বলবো। হস্তরেখায় রাহু কেতুর কোনো পজিশন নেই, কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারে রাহু কেতুকে একটা পজিশন দেওয়া হয়েছে হস্তরেখাতেও। আমি সেটা নিয়েও হাতে যখন যাব বুঝিয়ে দেবো। রাহু কেতুর কোনো স্থান হাতে পাওয়া যায় না, তবু রাহু কেতুকে কিছু কিছু অ্যাস্ট্রোলজার দেখায় যে এরা পজিশনে আছে। মালফিক প্ল্যানেট, মালফিক প্ল্যানেট মানে যে আপনার কাজে বাধা দেবে, ডিস্টার্ব করবে এবং প্রবলেম ক্রিয়েট করবে। তাদের মধ্যে পড়ছে স্যাটার্ন, মার্স, রাহু অ্যান্ড কেতু। আমি আবার বলে রাখি, এটা আমরা যখন বৈদিক করব বা আপনার হস্তরেখা করব, তখনই এটার প্রয়োজন পড়বে। নর্মালি কেপিতে কিন্তু কোনো মালফিক প্ল্যানেটও নেই, কোনো বেনিফিক প্ল্যানেটও নেই, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তো মাল্টি প্ল্যানেটের মধ্যে কারা কারা পড়ছে? স্যাটার্ন, মার্স, রাহু অ্যান্ড কেতু। এরা আপনাকে বাধা সৃষ্টি করবে, যে কোনো কাজে বাধা সৃষ্টি করবে। আর বেনিফিক প্ল্যানেট কি, যে কোনো কাজ আপনার সুবিধা করে দেবে? মুন, জুপিটার অ্যান্ড ভেনাস। মাইল্ড, মাইল্ড মানে হচ্ছে আহ এ আপনাকে বাধাও দেবে কিন্তু মেরে ফেলবে না। সানকে আমরা পিতার সমানভাবে দেখি। এই সান কি করবে, আপনাকে বাধা দেবে, কষ্ট দেবে, মারবে, পিটবে, শেখাবে, উন্নতিও দেবে, কিন্তু কখনোই আপনাকে মেরে ফেলবে না। বাকি যারা দেখছেন, এরা আপনাকে মেরে ফেলতেও পারে। মৃত্যু যদি দিতে হয় তাহলে এরা দিতে পারে। পরবর্তীতে আমি এই পার্টে যাব। মার্কারি কি, মার্কারি কোন পার্টে যাবে বলতে পারবেন কেউ? মার্কিউরিটা কি শুক্র? না তো। শুক্র মার্কারি তো হচ্ছে বুধ, ভিনাস। বুধ, বুধ। আচ্ছা, বুধ। বুধ মনে হয় বেনিফিক প্ল্যানেটসে যাবে। বুধ যদি চার্টে একা থাকে তাহলে বেনিফিক, ঠিক আছে? আচ্ছা। কিন্তু যদি ও একা না থাকে, তাহলে যার সাথে বসবে, ধরুন বুধ মুনের সাথে বসলো, তাহলে বেনিফিক। মুন স্যাটার্নের সাথে বসলো, তাহলে মালপিক। ক্লিয়ার? অসুবিধা হলে জিজ্ঞেস করতে পারেন। অলমোস্ট। আরেকবার বলবো কি? না, আমি বুঝতে পেরেছি যে বুধ যার সাথে বসবে, যদি আপনার ভালো প্ল্যানেটের সাথে থাকে তাহলে বেনিফিকের সাথে থাকলে ভালো ফল দেবে, আর যদি খারাপের সাথে থাকে খারাপ ফল দেবে। খারাপ ফল দেবে। খারাপ আর মানে একা, আমি খারাপ বলছি একা না। থাকলে ভালো ফল দেবে, ঠিক আছে? হুম। এবার বলুন তো, যদি আমি মালপিক এবং বেনিফিক এই দুজনের সাথে বসে যাই তখন কি হবে? ধরুন একই জায়গায় তিনটে গ্রহ, স্যাটার্ন, জুপিটার আর মার্কারি, তখন কি ফল দেবে? তখন মনে হয় ম্যালেফিকই দেবে বেশি। হ্যাঁ, আমি শুনতে পেলাম না, আরেকবার রিপিট করুন। আমি বললাম মনে হয় নেগেটিভটাই বেশি দেবে বোধ হয়। তখন দেখতে হবে কার কাছে বসেছে, কত ডিগ্রিতে বসে আছে। তার ডিগ্রিতে বেশি পড়বে, তার প্রফিট, মানে তার যে আছে ক্ষমতা, সেই ক্ষমতায় দেবে, ওকে। ঠিক আছে?
যা এই বাবা জন্য গো। আমরা ডিগ্রিটা দেখি। মানে যেটার তাহলে খাতা আছে সেটার মতন হবে। হ্যাঁ, যার সাথে বসবে তার মতনই হবে। সেক্ষেত্রে যদি দুজনের সাথে বসে যায় তাহলে দেখবো কার ডিগ্রিতে বেশি পড়ছে। তো যার ডিগ্রিতে বেশি পড়বে তার ফলাফল সে দেবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হুম হুম হুম। এরপরে এটা ক্লিয়ার করে রাখি, কোন রাশিতে কোন গ্রহ তুঙ্গস্থ আর নিচস্থ। যেমন মেষ আমাদের প্রথম রাশি, এখানে রবি হচ্ছে তুঙ্গস্থ মানে সান, আর শনি হচ্ছে নিচস্থ। ঠিক আছে, বোঝাতে পেরেছি? 1 মিনিট, কি হলো কেসটা? রাশিতে আমি দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি, একটু স্ক্রিনটা বড় আচ্ছা, আমি করে একটু দাঁড়ান। বড় করছি যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ। দেখুন, বুঝতে পারছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, একটু ছোট করুন। চন্দ্রর পাশে কি রাহু বা কিছু লেখা কেটে গেছে, রা টুকুন চন্দ্রের দেখা পাশে যাচ্ছে। রাহু আছে, রাহু। আহ, আপনি একটু ছোট করে নিন পারলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তুঙ্গস্থ গ্রহ মানে কি মেষ রাশিতে রবি উপরে থাকে আর উচ্চস্থ থাকবে। শনি নিচে থাকে, এরকম কিছু? শনি নিচস্থ ফল দেবে। মানে ভালো ফল দেবে রবি আর খারাপ দেবে শনি, এই তো আমাদের হ্যাঁ ভাষায়, হ্যাঁ নর্মাল হ্যাঁ হ্যাঁ। ভাষায়। উচ্চস্থ হুম হুম আর সরি, তুঙ্গস্থ আর নিচস্থটা আমি আরো ভালোভাবে ডেফিনেশন করে দেবো কোনো একটা ক্লাসে। কিন্তু এখন আপনি জেনে রাখুন, মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয় আর শনি নিচস্থ হবে। ঠিক বৃষ রাশিতে হুম চন্দ্র রাহু তুঙ্গস্থ হয়, কেতু নিচস্থ হয়। কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ আর মঙ্গল হচ্ছে নিচস্থ। কন্যাতে বুধ তুঙ্গস্থ, শুক্র নিচস্থ। তুলাতে শনি তুঙ্গস্থ, রবি নিচস্থ। এইভাবে মীন রাশি অবধি দেওয়া আছে। ঠিক আছে। হুম হুম। এবার আমরা আসছি রাশিতে। এই হলো রাশি চার্ট। রাশি চার্ট যেভাবে সাজানো আছে 1 থেকে 12, ঠিক এইভাবেই মুখস্থ রাখবেন। কারণ এরপরে যখন আমরা কেপিতে যাব, কেপিতে রাশি বলা হয় না, কেপিতে নাম্বার চলবে। 1 2 3 4 এভাবে নাম্বার চলবে। আচ্ছা। ঠিক আছে, এরকমভাবে সাজানো আছে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ধরুন আমি বললাম 8 নম্বর রাশি, তাহলে হুম আপনি বুঝে যাবেন বৃশ্চিক রাশি। 6 নম্বর রাশি হুম। মানে কন্যা রাশি। ঠিক আছে। ওকে। এইভাবে রাশিটাকে পুরো মুখস্থ করে ফেলবেন, যাতে সুবিধা হয়। আমরা যখন কেপিতে যাব তখন এটা আপনার অনেক সুবিধা হবে। কেপি কেন, বিভিন্ন জায়গায় আপনি যখন চার্ট দেখবেন, কারণ দেখবেন নাম্বার লেখা আছে, ওই নাম্বার থেকে আপনি বুঝতে সুবিধা হবে কোন নাম্বারের রাশিটা ওখানে বসেছে। ঠিক আছে। ঠিক আছে। এরপরে আসছি রাশির বর্ণ। এটা আপনার বইদিকে লাগবে। কি কি বর্ণ হয়? বিপ্র বর্ণ, ক্ষত্রিয় বর্ণ, বৈশ্য বর্ণ ও শূদ্র বর্ণ। কর্কট মীন ও বৃশ্চিক হচ্ছে বিপ্র বর্ণ। সিংহ তুলা ও ধনু হচ্ছে ক্ষত্রিয় বর্ণ। মিথুন মেষ ও কুম্ভ হচ্ছে বৈশ্য বর্ণ। বৃষ মকর ও কন্যা হচ্ছে শূদ্র বর্ণ। বিপ্রবর্ণরা কি ভালো হয়, এরকম কিছু পজিটিভ নেগেটিভ এর কিছু ব্যাপার আছে? মানে উচ্চ হ্যাঁ, পদস্থ চেনার ভালো জন্য, বলছেন? রাশির ফলাফল চেনার জন্য আমি আসছি এর পরে পরে পাঠে পাঠে আপনি বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা। এগুলো আপনি রাশির ফলাফল, যখন আমরা রাশি দেখে ক্যারেক্টার অ্যানালাইজ করি তখন এগুলো হুম কাজে লাগে। হুম হুম। ঠিক আছে। ঠিক আছে। রাশির গণ, গুণ হচ্ছে সত্য রজ তম, দেখবেন গীতায় লেখা আছে 8ম অধ্যায়। তো কি কি হ্যাঁ গুণের হ্যাঁ রাশি হ্যাঁ। পড়ছে? মেষ কর্কট সিংহ ও একটু ছোট ধনু করে নিন স্ক্রিনটা, সাত্ত্বিক গুণ। কেটে বৃষ গেছে দুপাশ তুলা থেকে। মকর ও কুম্ভ রাজসিক। মিথুন কন্যা বৃশ্চিক ও মীন হচ্ছে তামসিক। স্ক্রিনটা একটু ছোট করে নিন, হ্যাঁ। স্ক্রিনটা ছোট একটু করব? ছোট করে নিন স্ক্রিন। আচ্ছা আচ্ছা। একটু, হ্যাঁ, একটু মানে কন্ট্রোল মাইনাস করে নিন, আপনার একটু মানে বেরিয়ে যাচ্ছে, কেটে গেছে আর কি, সাইডে দু সাইডে লেখাই কেটে গেছে। দেখুন, হ্যাঁ, ছোট করুন, না ছোট করুন, ছোট করুন বলছি আমি, একটু ছোট 800 করুন। পজিশন দিচ্ছে না। দিচ্ছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, তাই আমি না, তাহলে দেখছি এরকম কেন? করে তুলে। আর ছোটর অপশন, না আর ছোটর অপশন দিচ্ছে না। আমি এরকম ভাবে ছোট করলে দেখুন তো আপনি সুবিধা হচ্ছে কিনা।
একটু সাইডে আনুন তাহলে, ড্র্যাগ করে। হ্যাঁ, এবার এবার দেখা যাচ্ছে। এবার ঠিক আছে। ঠিক আছে, ভূমণ্ডলে হ্যাঁ। আমি ভিডিও দিয়ে দেবো, আপনি শুধু দেখে রাখুন, তারপরে ভিডিও দেখে হ্যাঁ, যা আমি পড়তে। ফোন করতে হবে করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে রাশি অনুযায়ী দিক নির্ণয়। মেষ সিংহ ও হ্যাঁ। ধনু হচ্ছে পূর্ব দিক, হচ্ছে এদের জন্য ভালো। মিথুন তুলা ও কুম্ভ হচ্ছে পশ্চিম দিক ভালো। কর্কট বৃশ্চিক এবং মীন উত্তর দিক। বৃষ কন্যা এবং মকর দক্ষিণ দিক, মানে শুভ দিকের কথা বলছি। আচ্ছা। এরপরে রাশি তত্ত্ব, এটা খুব প্রয়োজনীয় জিনিস। এটাকে একটু বড় করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। অগ্নি, অগ্নি বায়ু পৃথিবী জল ও আকাশ, এই আকাশ তত্ত্বটা আমরা কিন্তু বাস্তুতে ইউজ করি। ঠিক আছে। রাশির ক্ষেত্রে অগ্নিতত্ত্বের রাশি হচ্ছে মেষ, সিংহ এবং ধনু। এভাবে মনে না রেখে 1 5 9, দেখুন আমি সাজিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইভাবে মনে রাখলে আপনার সুবিধা হবে। 12খানা রাশি এইভাবে সাজবে। 1 5 9। দেখুন এক আচ্ছা, দুই মানে তিন অগ্নি চার হচ্ছে 1 5 9 এরকম। আচ্ছা। না না, এইভাবে 1 2 3 4, মানে অগ্নি পৃথিবী বায়ু জল। আবার 5 6 7 8, সেম অগ্নি পৃথিবী বায়ু জল। 9 10 11 12, সেম অগ্নি পৃথিবী বায়ু জল। আচ্ছা। ঠিক আছে। ওকে। অগ্নিতত্ত্বের ক্যারেক্টার কিরকম আছে, আইডিয়া আছে? রাগী হয় নাকি খুব? অগ্নিতত্ত্বের লোকরা হয় মোটামুটি, ধরে রাখুন যে তারা অহংবোধটা বেশি করে ফিল করে, এবং তারা কখনোই এটা বরদাস্ত করবে না কেউ তাকে টপকে যাক। তারা ওকে। এটা মেনে নিতে পারে না। পৃথিবী গম্ভীর। বায়ু হচ্ছে আপনার মোটামুটি ফিকেল মাইন্ডের, এবং প্রচন্ড কল্পনা শক্তি হয় বায়ু যাদের হয় না, তাদের প্রচন্ড কল্পনা শক্তি হয়, এরা কল্পনায় অনেক দূর ভেবে নিতে পারে যেটা সাধারণভাবে অন্য মানুষ পারবে না। আর জল হচ্ছে হুম। সেনসিটিভ, অল্পতেই প্রবলেম আঘাত হয়ে যায়, পেয়ে যায়। ভেঙে পড়ে। হুম। ঠিক আছে। হ্যাঁ। এবার রাশির ক্যারেক্টার: চর রাশি, স্থির রাশি এবং দ্বিভাব রাশি। মেষ কর্কট তুলা এবং মকর হচ্ছে চর রাশি। এরা কোনো স্থির হয় না, চলতে থাকে। ঠিক আছে। এই দেখুন 1 4 7 10, এভাবে মনে রাখবেন। বৃষ সিংহ বৃশ্চিক কুম্ভ এরা হচ্ছে স্থির রাশি। এরা প্রচন্ড ধৈর্য শক্তি হয়, দাঁড়িয়ে থাকে। 2 5 8 11। মিথুন কন্যা ধনু মীন দ্বিস্বভাবের রাশি। এই আছে, আবার ওই চেঞ্জ হয়ে গেল, মানে মুড চেঞ্জ হয়ে গেল, এরম টাইপের। 3 6 9 12। ঠিক আছে। মেল হুম। রাশি কি কি পড়ছে? যত অড নাম্বারের রাশি আছে সব মেল। 1 3 5 7 9 11, এই 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 পার্টটা আপনার কখন কাজে লাগবে? যখন আপনি মানে জন্ম, মানে বাচ্চার জন্ম কাউন্ট করবেন, প্রেডিক্ট করবেন, তখন এই পার্টটা আপনার খুব প্রয়োজন পড়বে। যে ছেলে হবে না মেয়ে হবে বা কি হবে, সেটা দেখার জন্য এই পার্টটা খুব প্রয়োজন আছে। মেল হচ্ছে অড রাশি 1 3 5 7 9 11, একদম ইজি। ফিমেল হচ্ছে জোড় রাশি 2 4 6 8 10 12। আর ব্যারেন, যখন আপনি কাউন্ট করবেন, অনেকের আছে না বাচ্চা আর হয় না বা হবে না, হুম। এটা হচ্ছে হ্যাঁ, সেই হ্যাঁ। ব্যারেন সাইন। এই সাইনে যদি পড়ে তাহলে আর বাচ্চা হবে না। আমি দেখাবো যখন ইভেন্ট করবো, আমরা দেখাবো কিভাবে কিভাবে হয়। তো এই মুহূর্তে এটা লিখে ওকে। রাখুন 1 3 5 6 হচ্ছে ব্যারেন সাইন। এই সাইনে যদি আসে তাহলে বাচ্চা আর হয় না। সেইটা হবে যেটা আপনি প্রেডিক্ট করছেন, বা একটা যেটা প্রেডিক্ট করা ছিল, বা একটা হয়ে আছে তারপরে গিয়ে ব্যারেনে পড়ে, প্রথম থেকেই ব্যারেনে খুব কমই পড়ে। ওকে। ঠিক আছে। অনেকে আছে না, আমার একটা বাচ্চা আছে আরেকটা হবে কিনা দেখতে, সেই সময় কেসে দেখবেন এইসব কেসে হুম, ব্যারেন হুম, পড়ে। হুম। ওকে। ঠিক আছে। বা কারো যদি দেখেন যে অলরেডি দুটো বাচ্চা হয়ে আছে আর বাচ্চা বহুদিন হয়নি, তাদের চার্ট চেক করবেন যে ব্যারেনে পড়ছে। ওকে। ঠিক আছে। এবার রাশি লর্ড: 1 আর 8, মেষ আর 8 নম্বর রাশি কার বললাম? 8 নম্বর রাশি কে? এরে, এই মঙ্গল দেখছি, ঠিক দেখছি? এটাই হবে নাকি আমি জানি না। বৃশ্চিক, বৃশ্চিক। আচ্ছা, বৃষ্টি। 1 আর আমার তো বৃশ্চিক, বোধহয় 8 হচ্ছে আনমিউট হয়ে বৃশ্চিক। গেছেন কেউ একটা। ঠিক আছে। কেউ একটা মনে হয় এইভাবে আনমিউট মনে হয়ে গেছেন, রাখবেন, পেছনে খুব আওয়াজ হচ্ছে। এইভাবে মনে রাখবেন। 1 আর 8 কত? 9। 2 আর 7 কত? হ্যাঁ। 9। 3 আর 6 হুম। কত? 9।
4 5 ও 9 হয়, এটা পলিসি পরে বলছি। 1 আর 8 9, 1 আর 8 রাশি হচ্ছে মঙ্গল লর্ড। 2 আর 7 আচ্ছা। শুক্র লর্ড। 3 আর 6 এগুলো সব 9 আসবে কাউন্টিং এ, বুধ লর্ড। 4 চন্দ্র, ঠিক আছে। 5 হ্যাঁ, সূর্য। মানে নয় এসে কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না, 9 এসে নয় কিছু এলে হচ্ছে কি না, হবে? আপনাকে একটা পলিসি দিচ্ছি মনে রাখার জন্য। মেষ রাশি বৃশ্চিক আচ্ছা। রাশি, 1 আর 8 9, মঙ্গল হচ্ছে লর্ড। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে। 2 আর 7 ভেনাস হচ্ছে লর্ড। হুম। 3 হুম। নম্বর রাশি এবং 6 নম্বর রাশির বুধ হচ্ছে লর্ড। 4 চন্দ্র লর্ড। 5 সূর্য লর্ড। 10 আর 11 পাশাপাশি দেখুন, 10 আর 11 স্যাটার্ন লর্ড। হুম। 9 12 বৃহস্পতি মানে গুরু লর্ড। ঠিক আছে। হ্যাঁ। ওইদিকে যদি যান, ওইদিকে রাহু আর কেতুকে হাউস দেওয়া হয়েছে। ওইদিকে মানা হয় রাহু আর কেতুর হাউসকে দেওয়া হয়েছে। রাহুকে ধরা হয় স্যাটার্নের হ্যাঁ। মতন, আর কেতুকে ধরা হয় মঙ্গলের মতন। তাই বৈদিকে রাহুকে 11 নম্বর ঘরকে অ্যালার্ট করা হয়েছে, আর কেতুকে 8 নম্বর ঘর অ্যালার্ট করা হয়েছে। এটা শুধুমাত্র বৈদিকে হয়েছে, ঠিক আছে। ওকে। ঠিক আছে। ঠিক আছে। এবার আমরা আসছি স্টার। আমাদের নক্ষত্র কটা? সাতাশটা নক্ষত্র। 27টা। আমাদের অ্যাস্ট্রোলজিতে 27টা ইউজ হয়, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। 28টা নক্ষত্র আছে, একটা নক্ষত্র আছে অভিজিৎ নাম, সেই একমাত্র ছেলে। আচ্ছা। বাকি সবাই চন্দ্রের স্ত্রী বুঝলাম। হিসাবে মানা হয়। হুম। 28টা নক্ষত্রের মধ্যে 27টা নক্ষত্রকে প্রয়োজন আছে, আর 28 নম্বর নক্ষত্রের প্রয়োজন নেই। ওকে। প্রত্যেকটা নক্ষত্রে চন্দ্র একদিন করে থাকে, ঠিক আছে। প্রত্যেকটা নক্ষত্রে চন্দ্র একদিন করে থাকে। আর এই যে নক্ষত্রগুলো আছে ঠিক যেভাবে লিখেছি, এটাও কিন্তু এইভাবেই মনে রাখবেন। অশ্বিনী ভরণী কৃতিকা, রোহিণী মৃগশিরা আদ্রা, পুনর্বসু পুষ্যা অশ্লেষা, মঘা পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী, হস্ত্রা চিত্রা স্বাতী, বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা, মূলা পূর্বাষাঢ়া উত্তরসারা, শ্রবণা ধনিষ্ঠা শতবিশা, পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, নেক্সট পার্টে যাই। ঠিক আছে। উগ্র কোন কোন গুলো নক্ষত্র? পূর্ব ফাল্গুনী, পূর্বষাঢ়া, পূর্ব ভাদ্রপদ, মঘা, ভরণী উগ্রগণের মধ্যে পড়ে। লঘুগণে উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ ও রোহিণী। স্বর স্বাতী, পুনর্বসু, শ্রবণা, ধনিষ্ঠা ও শতভিষা। হলো পুষ্যা, অশ্বিনী ও হস্তা নক্ষত্র। মৃদু চিত্রা, অনুরাধা, মৃগশিরা ও রেবতী। তীক্ষ্ণ আদ্রা, অশ্লেষা, জ্যৈষ্ঠ ও মূলা। মিশ্র কৃতিকা ও বিশাখা। ঠিক আছে। এই পাঠটা বই দিকে প্রয়োজন পড়বে। হুম। দেখুন কিভাবে নক্ষত্রকে আমরা রাশিতে ডিভাইড করি। এটার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি যখন কেপি স্টার্ট করব তখন অঙ্কটা শেখাবো। এখন জাস্ট দেখে নিন, আমরা এক একটি নক্ষত্রে 13 ডিগ্রি 20 মিনিট করে পাই। প্রত্যেকটি নক্ষত্র 4টি চরণ বা পাদে বিভক্ত, পা যাকে আমরা বলি। 30 ডিগ্রি হয় একটা রাশি এবং 9টা চরণ পড়ে। তার মানে কিভাবে পড়ে? দুটো নক্ষত্র এবং আরেকটা নক্ষত্রের হাফ একটি রাশিতে পড়ে, ঠিক আছে। ব্যাপারটা বোঝাতে পারলাম আচ্ছা, মানে কিভাবে একটা পড়ে? গোটা একটা ভাগ। হ্যাঁ,
পরে বলতে বুঝতে পারছি না, পরে মানে কি ইম্প্যাক্ট পড়ে, এফেক্ট নক্ষত্রের পড়ে, মধ্যে কি যে পড়ে? পা পড়ে না, নক্ষত্রে যে পা রাশিতে পড়ে, আমরা বলি না এর এত নম্বর পায়ে আচ্ছা, জন্ম। আমি ঠিক জানি না, আচ্ছা ঠিক আছে। আমরা যখন কারো জন্ম হয় তখন বলি না এই নক্ষত্রের এত নম্বর পায়ে জন্ম। ওকে, ওকে। ঠিক আছে। তো মানে এত নম্বর মানে ধরুন প্রথম 30 30 হলো 1 নম্বর পায়ে, তারপরে থেকে 30 ডিগ্রি দু নম্বর হচ্ছে পায়ে। একটা রাশি। 30 ডিগ্রি ও হচ্ছে একটা আচ্ছা। রাশি। ঠিক আছে, নক্ষত্র 13 ডিগ্রি করে ওকে। পড়ে, দ্যাট মিন 30 ডিগ্রির মধ্যে দুটো নক্ষত্র পুরো পড়ে এবং আরেকটা নক্ষত্রের হাফ পড়ে। 13 13 26 আর একটা 4 পড়বে আর কি। না, চারটে করে পা, 4 দুগুনি 8 পড়বে। সরি, হ্যাঁ, 4 দুগুনি 8 পড়বে এবং একটি পা আরো পড়বে। বাকি 3টি পা পরের রাশিতে চলে যাবে। 4 দুগুণে 8 আর একটা ঠিক আছে। 9। আচ্ছা, 30 × 9, ওকে। তার হ্যাঁ, হ্যাঁ। তার মাইকটা তার মাইকটা কেউ মিউট কারোর করা একটা আছে, পিছনে পিছনে কিছু নয়েজ আছে। চলছে, কত বলুন? শোনা যাচ্ছে না, কারোর একটা পিছনে কিছু কন্টিনিউ চলছে, একটু কাইন্ডলি অফ করে নেবেন কিছু না করলে? বললাম, হ্যাঁ, কে কার আওয়াজ হচ্ছে এত? একটুখানি আস্তে করলে তো আমি সত্যি, সুবিধা হয়। সত্যি থেকে বন্ধ করবেন, সত্যি থেকে আওয়াজ হচ্ছে সবাই মিউট করলে ভালো হয়, তাহলে বোঝা যাবে জিনিসটা। জেবি মিউট করো, জেবি মিউট করো। একটা রাশির মান হয় 30 ডিগ্রি। সেই 30 ডিগ্রির মধ্যে দুটো নক্ষত্রের পুরো এবং একটি নক্ষত্রের একটি পা পড়ে এবং বাকি 3টে পা আবার গিয়ে পরের নক্ষত্রে পড়ে। এই যে আমি আপনাকে বলেছিলাম নক্ষত্রগুলো, যেমন দেখুন এখানে আমি লিখেছি, মেষ রাশিতে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকার প্রথম চরণ পড়ে, মানে অশ্বিনী নক্ষত্র পুরো পড়বে, ভরণী নক্ষত্র পুরো পড়বে, চারটে চারটে 8টা পা, এবং কৃত্তিকা নক্ষত্রের একটি পা। বাকি এর 3টি পা আবার গিয়ে পড়বে বৃষ রাশিতে। বোঝাতে পেরেছি? না, বুঝলাম না, আর একবার বলো তো। না না, আমি চেষ্টা করছি, একটু একটু চরণ মানে হচ্ছে 4টে পা। অশ্বিনী প্রথম পাটা পড়লো এতে, দাঁড়ান, আমি 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 সেকেন্ড পাটা এক্সপ্লেন করছি, পড়লো। আমি এক্সপ্লেন করছি। এটা আরো বেটার হয়, আমি এইভাবে বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাস তো আমার কোনো সেট আপ করা নেই আর কি। ধরে নি- ধরে নিচ্ছি এটা একটা রাশি। ওকে, এটা একটা রাশি আর এটা একটা রাশি। পরপর পরপর আমাদের 12খানা রাশি গেছে। ক্লিয়ার? 360 ডিগ্রিতে আমাদের 12খানা রাশি আছে। 360 ডিগ্রি, 12খানা রাশি। ঠিক আছে। এবার ধরুন এটা নক্ষত্র। তাহলে কি হলো, এটা এটা ধরুন স্টার, আমি লিখে দিচ্ছি সুবিধার জন্য, এটা স্টার। ঠিক আছে। এর 4টে পা, 1, 2, 3, 4। এরও 4টে পা, 1, 2, 3, 4। এরও 4টে পা, 1, 2, 3, 4। এরও 4টে পা, 1, 2, 3, 4। ব্যাপারটা পরিষ্কার হলো? এই কটা পা হ্যাঁ, পেয়েছে? বুঝেছি, মানে 5 নটা করে, পা, 9টা করে একটা নখানা পা পেয়েছি। পেয়েছে। হুম।
ঠিক সেম হ্যাঁ, ভাবে চারটা থেকে প্রত্যেকটা আটটা রাশি পা পড়ে নখানা যাবে, আর করে পা এটার পাবে। একটা দুটো তিন। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক। হ্যাঁ। ওকে। তো এই যে ধরুন তিনটে পড়লো একটায়, হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো ধরুন সেকেন্ডটায় তিনটে তিনটে পড়েছে, এরপরে পড়লো, এবারে নক্ষত্র আসবে, এরপরে চারটে নক্ষত্র পড়লো, আসবে। হ্যাঁ, রাইট, চারটে পড়লো, 4 3 7, আবার তাহলে পরের আরো নক্ষত্রে দুটো পড়বে, আর বাকি দুটো অন্য আবার অন্য দুটো পড়লো। নক্ষত্রে গিয়ে পড়বে, অন্য রাশিতে গিয়ে পড়বে। সেটাই মানে বলতে চাইছি, এটা টোটাল 9টা করে পড়বে তো? 9টা করে পড়বে প্রত্যেকটা রাশিতে। ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, আমি এই ঠিক অঙ্কটা আছে, করাবো যখন পরিষ্কার হয়ে যাবে আরো, এখন আমি জাস্ট বোঝানোর জন্য ঠিক ওভারঅল আছে, দিয়ে বেরিয়ে ঠিক যাচ্ছি। আছে, ঠিক আছে, পরে আমরা এই অঙ্কগুলো ঠিক করব, নিজেরা অঙ্কগুলো করে বুঝবো। ঠিক আছে। ওকে ওকে। ওকে। এবার আসছি আমরা আজকের হস্তরেখা পাঠে। হস্তরেখার দুটো পার্ট, চিরোম্যান্সি, চিরোগনমি। চিরোম্যান্সিটা কি? যেখানে হাতের রেখা থাকে। চিরোগনমিটা কি? হাতের উল্টো পিঠটা। আর খুব বড় বড় অ্যাস্ট্রোলজাররা এই পার্টটা দেখে না, তাই তাদের প্রেডিকশন মাঝে মধ্যেই ভুল হয়ে যায়। ঠিক আছে। আমি আপনাদেরকে বলবো, চেষ্টা করবেন এই ঠিক পার্টটা আছে। দেখতে। হ্যাঁ, একটা টাইমে। হ্যাঁ বলুন। না, আমি কিছু বলিনি, আমি বললাম ঠিক আছে, আপনি বললেন, বললাম হ্যাঁ, হ্যাঁ বুঝেছি এটাই। সবসময় এই পার্টটাকে খেয়াল করবেন, এই পার্টটা ছাড়া প্রেডিকশন অ্যাকুরেট হবে না। হবে না কেন? প্রেডিকশন রেখা দিয়ে প্রেডিকশন করা যায়, কিন্তু আপনার ধরুন এই রেখা থেকে আপনি প্রেডিকশন করে 60 70% মেলাবেন, খুব অভিজ্ঞ হলে 80%, আর এটা হলে 99% নিয়ে চলে যাবে। আচ্ছা। আমি কখনোই বলবো না অ্যাস্ট্রোলজি 100% হয়। সবাই বলে অ্যাস্ট্রোলজি, যেমন কেপিকে তো 100%ই বলে মানা হয়। আমি বলবো না, আমি বলবো 99% হতে পারে। তাই এই পার্টটাকে একটু চেষ্টা করবেন যে বিচার করার সময় এই পার্টটা অবশ্যই যেন দেখা হয়। এই পার্টটা ছাড়া বিচার করা বেকারই হবে। আপনি বলে দিতে পারবেন আমি এখনো এই রেখা দিয়েই যা বলবো অনেকেরই তা মিলে যাবে, কিন্তু আমি বলবো এটা দিয়ে মিললে অনেকটা বেটার হবে, অনেকটা বেস্ট হবে। তাই আমাদের হস্তরেখা যখন শিখবো তখন মনে রাখতে হবে চিরোম্যান্সি আর চিরোগ্নবি, এই দুটো পার্ট, এই দুটো পার্টকেই আপনাকে দেখতে হবে। ঠিক আছে। হাতের 7টা গঠন হয় বেসিক্যালি, কিন্তু চাইনিজরা আবার 4টে গঠনে নিয়ে এসছে। আবার কিছু কিছু জায়গায় 9খানা 11খানা গঠন পাওয়া যায়, কারণ হাতের ভ্যারাইটি বেড়ে যায়। আমি পরবর্তীতে কখনো বলবো নেক্সট ক্লাসে কোন জায়গায় কোন হাত বেশি দেখা যায়। এই মুহূর্তে সিম্পল একটা জিনিস মনে রাখবেন, হাতের 7খানা গঠন হয়, যেটা হবেই, বিভিন্ন লোকের বিভিন্ন রকম হাত হবেই। এলিমেন্টারি, স্কোয়ার, কনিক্যাল, ফিলোসফিক্যাল, স্প্যাচুলেট, স্পিরিচুয়াল অ্যান্ড মিক্স। ঠিক আছে। আর এই পার্টটাই কিন্তু পেছন থেকে বিচার করা হয়, সামনে থেকে তো হবেই, পেছন থেকেই বিচার করা হয় এই পার্টটা, যে কোন ক্যাটাগরিতে এই হাতটা পড়লো। যেমন ধরুন, আমরা যদি হাতে ভালো একটা ফেট লাইন দেখি বা ভালো একটা সানলাইন দেখি, তাহলে অনেক অ্যাস্ট্রোলজার কি বলবে, দারুণ হাতের রেখা আছে, অনেক উন্নতি হবে, রাইট? তাই তো। হ্যাঁ। কিন্তু এমন অনেক হাত আছে যে হাতের রেখা তো থাকবে বাট রেজাল্ট কিছুই পাবে না। তাহলে কিভাবে ভুল হয়ে গেল? ওকে, আমরা কোথায় ছিলাম? কেউ বলতে পারবে কোথায় ছিলাম, কত অব্দি ছিলাম? ওই নক্ষত্র ভয়েস বের করছে, ভয়েস বের করছে। নক্ষত্রের এগুলো হলো হাতের কাছে ছিলাম, হাতের। হাতের হ্যাঁ হ্যাঁ। রাস- হ্যাঁ হ্যাঁ ফেরোম্যান্সি ফেরোগনামি। হ্যাঁ, চিরোমানসি চিরোগনামি। তো আমরা এই জায়গায় ছিলাম, হাতের গঠন কি কি হয়। হাতের এইগুলো গঠন হয়, এলিমেন্টারি, স্কোয়ার, কৌণিক, ফিলোসফি, স্প্যাকুলেট, স্পিরিচুয়াল অ্যান্ড মিক্স। ঠিক আছে, এত অবধি হয়ে গেল। এবার আমাদের জানতে হবে হাতের গ্রহদের পজিশন। এটাকে আমি না পেন্টে নিয়ে নিই, বুঝতে সুবিধা হবে। নেক্সট টাইম আমি না পুরো প্ল্যান করেই ক্লাসটা নেবো, এটা সুবিধা হবে। এটা তো আজকে চলুন করে নিই।
হাতের এই পজিশনটা সবাই দেখতে পাচ্ছে তো? হাতের এই পজিশনটা, এটা হলো ভেনাসের পয়েন্ট। সরি, হ্যাঁ, এটা হলো ভেনাসের পয়েন্ট। এটা হলো ভেনাসের পয়েন্ট। ঠিক আছে, ঠিক আছে। এই পয়েন্টটা হচ্ছে ভেনাসের হুম। পয়েন্ট, মানে শুক্রের স্থান হাতের। সেটা ডান হাত হোক আর বাঁ হাত হোক, এটা হলো শুক্রের স্থান। ঠিক আছে। হ্যাঁ। এইটা হলো চন্দ্রের স্থান। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবেন, এটা ছাড়া কিন্তু বোঝা খুব মুশকিল আছে যে কোন জায়গা থেকে কি প্রবলেম হচ্ছে বা কি এটসেট্রা, যতই রেখা জানুন আপনি। রেমেডিস কি হতে পারে, কি প্রবলেম করছে, জানতে গেলে স্থানগুলো মনে রাখতে হবে। এটা হলো শুক্রের স্থান, এটা হলো চন্দ্রের স্থান। এটা কার স্থান? বুধের স্থান। বুধের স্থান। এটা এটা হচ্ছে রবি। রবি। গুড। আর এটা? বৃহস্পতি। হ্যাঁ, হ্যাঁ। বৃহস্পতি। না, এটা স্যাটার্নের স্থান। ঠিক আছে, এটা একটা শনির জায়গা। এটা হলো বৃহস্পতির জায়গা। ঠিক, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা সরি, আমার মানে লগ আউট হয়ে যাচ্ছিল বারবার। আমি একটু যদি শুরুর থেকে বলেন কি হয়েছে, মানে আমি হাতের এই ছবিটার থেকে দেখতে পাইনি। আচ্ছা, আমি বলছি যে আমরা এখন গ্রহদের হাতে কোথায় কার স্থান সেটা বলছি। আমি আবার রিপিট করে দিচ্ছি, অসুবিধা নেই। এটা হলো আচ্ছা, শুক্রের স্থান। শুক্রের স্থান, শুক্র কিরকম অবস্থায় আছে না আছে। আচ্ছা হ্যাঁ, আমরা একটা জাস্ট কথা, আমি বাঁ হাত তো এটা, বাঁ হাত হোক আর তো ডান হাত বাঁ হোক, হাতের, বাঁ হাত হোক আর ডান হাত হোক, সব এইখানেই আচ্ছা স্থান। এটা সেম জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পজিশনটা সেম। এটা হলো শুক্রের স্থান, এটা হলো চন্দ্রের স্থান। ঠিক শুক্রের উল্টো দিকে হচ্ছে চন্দ্রের স্থান। চন্দ্র। এটা হলো বুধ। রবি। কেরো আঙুলের নিচে যে জায়গাটা আছে, এই মাউন্টটা হচ্ছে বুধ, এই মাউন্টটা। বুধ। ঠিক আছে, বুধের স্থান। এটা হচ্ছে রবি। ব্যবসা বাণিজ্য বিদ্যা, হ্যাঁ, এগুলো দেখতে আমরা এই জায়গাটা দেখব। ঠিক আছে। এটা হলো আহ রবি। রবির রবি। স্থান। রবির স্থান, সানের স্থান। এরপরে হয়ে গেল স্যাটার্নের স্থান। চন্দ্র। তারপরে বৃহস্পতির স্থান, মানে ঠিক আছে। গুরুর স্থান। এবার আমি বলেছিলাম ইন্ডিয়ান কালচার, এখানে কিন্তু তিনটে গ্রহ বাদ গেছে। কি কি গ্রহ বাদ গেছে? মঙ্গল। হুম। রাহু রাহু কেতু। কেতু। রাহু কেতু। ওয়েস্টার্ন কালচার এই পুরো ক্ষেত্রটাকে মঙ্গল বলে। এটাকে বলে হুম। মঙ্গল উচ্চ, এটাকে বলে মঙ্গল সমতল, আর এটাকে বলে মঙ্গল নিচু। এই তিনটে ক্ষেত্রের মধ্যে এই ঘর বাড়ি জমি, হ্যাঁ, গাড়ি বাড়ি কেনার যে স্থান, এটা হচ্ছে এটা, এই পয়েন্টটা, এই দুটো রেখার মাঝখানের পয়েন্টটা। এখান থেকে সোজাসুজি টেনে নেবেন, একদম এই জায়গা থেকে আরম্ভ করে এই জায়গায়, এই পুরোটা হচ্ছে মঙ্গলের স্থান। মঙ্গল যেহেতু সেনাপতি, তাই এটা হচ্ছে তার যুদ্ধের স্থান। ঠিক আছে। কিন্তু ইন্ডিয়ান কালচারে কি বলছে, এটা রাহু, এই জায়গাটা রাহু। ঠিক আছে, আমি দুভাবেই বুঝিয়ে দিচ্ছি। এই পার্টটা মঙ্গল আর এই পার্টটা কেতু। হ্যালো। বুঝে- হ্যাঁ, হ্যালো। এতক্ষণ দেখা যাচ্ছিল না কিছু। আচ্ছা, আমি রিপিট করছি নবেন্দু, ভিডিও যদিও দেবো আমি, অসুবিধা হবে না, বাট একই টপিক আছে, আমি আবার বলে দিচ্ছি। খুব ফাটাফাট বলছি, হ্যাঁ, অসুবিধা নেই, দেখে নাও। এটা হলো শুক্রের স্থান হাতে, এটা হলো শুক্রের স্থান। এই স্থানটা অনেক কাজে লাগে। আমি একটা ছোট কারণ বলছি। অনেকের দেখবেন বিবাহ স্থান, মানে এই পার্টটা, এটা হচ্ছে বিবাহ স্থান। এই বিবাহ স্থানে যদি অনেক সময় রেখা না থাকে, বা কোনো কারণে বিবাহ হয়ে গেছে আর বিবাহ আছে কিনা, বা এখানে কোনো দেখাচ্ছে না, সেই সময় যোগ তৈরি করতে এই স্থানটা দেখা হয়।
যে আর বিবাহ আছে কিনা বা বিবাহ করানো যাবে কিনা। ঠিক আছে, তবে আমি আরো ভেতরে ঢুকবো পরে, আগে আমরা জাস্ট হালকা হালকা করে জেনে নিই কোনটা কার স্থান। এটা হলো শুক্রের স্থান। ঠিক আছে, শুক্র কি দেয় না দেয়, পজিটিভ নেগেটিভ সব আমরা পরে যাব, আগে স্থানগুলো জেনে নাও। এটা শুক্রের স্থান, এটা চন্দ্রের স্থান, এটা কেতু বা নিচু মঙ্গল, এটা বুধ, এটা সান, এটা স্যাটার্ন, এটা বৃহস্পতি, আর এটা হচ্ছে রাহু বা অ্যাক্টিভ মঙ্গল, সমতল মঙ্গল আর নিচু মঙ্গল। ক্লিয়ার? যেভাবে যা যেভাবে নেওয়ার সেভাবে নাও। এই পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা, এই তিনটেকেই আমরা মঙ্গল হিসাবেই জানবো, এটা বেটার হবে রাহু কেতু হিসাবে গল্পে না গিয়ে। এই তিনটেই, এটা নিচু পার্ট, এটা মিডল পার্ট, আর এটা উঁচু পার্ট। ঠিক আছে। আর এবার আরেকটা কথা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে, অনেকের হাতে দেখবেন ফেট লাইন থাকে না। এই যে লাইনটা আমি বোঝাচ্ছি, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে লাইনটা আমি সার্কেল নিয়ে যাচ্ছি, এই যে লাইনটা আমি আরো ছোট করে বোঝাচ্ছি, দেখতে পাচ্ছেন তো সবাই? এই হ্যাঁ যে হ্যাঁ লাইন, হ্যাঁ, দেখতে ফেট লাইন, পাচ্ছি। ফেট লাইন। ঠিক আছে, এটাকে বলে ভাগ্য রেখা। এই রেখা বিভিন্ন হ্যাঁ। ধরনের হয়, পরে আমরা গিয়ে এটা নিয়ে আরো আলোচনা করব। এটা ভাগ্য রেখা। তো এই যে ভাগ্য রেখা অনেকের হাতে থাকে না, তো যাদের হাতে ভাগ্য রেখা থাকে না তারা কি উন্নতি করবে না বা করতে পারবে না? না, নিশ্চয়ই করবে। কিছু না হ্যাঁ, কিছু আরেকটা হবে হয়তো অল্টারনেটিভ। হ্যাঁ, যখন আমার দেখবেন, নিজের হাতেই আমি দেখছি কাটা বোধ হয়, মানে আমি ঠিক বুঝতে পারছি না দেখে কোন লাইনটা, প্রচুর লাইন হাতে। আমি অন্য কোনো হাত পেয়ে দেখাচ্ছি একটু বাদে আবার, কিন্তু আমি বলছি এটা ফেট লাইন যাদের থাকবে না। ফেট লাইন কেন, যাদের হাতে হ্যাঁ। ফেট লাইন সানলাইন কিছু নেই, একদম পরিষ্কার কথা, সাদা হাত। এই হার্ট লাইন, হেড লাইন এবং লাইফ লাইন আছে। বুঝতে পেরেছি? ধরুন আমি হ্যাঁ। লাইফ লাইন, ঠিক আছে, হ্যাঁ। হেড লাইন, ঠিক আছে, হ্যাঁ। আর কি লাইন? হেড, মাথা? হেড লাইন, হেড লাইন মাথা, শিরোরেখা। আর এটা হ্যাঁ। হলো হার্ট লাইন, হৃদয় রেখা। ঠিক আছে, হার্ট, হার্ট, আচ্ছা আচ্ছা, হার্ট হার্ট, লাইন, হ্যাঁ। হৃদয় রেখা। ঠিক আছে, হ্যাঁ। তো যাদের ফেট লাইন, এই যে এটা হচ্ছে ফেট লাইন, এটা হচ্ছে ফেট বলছেন তো? ফেটফুল, ফেট, ভাগ্য। ফেট, ফেট, ভাগ্য, হ্যাঁ ভাগ্য। হ্যাঁ। যাদের থাকবে না, এটা বিভিন্ন ধরনের হয়, এখান থেকে এত অব্দিও যায়, বিভিন্ন ধরনের হয়, সেটা পরের কথা। তো যাদের ফেট লাইন থাকবে না তাদের ক্ষেত্রে কিভাবে উন্নতি দেখবেন, যে হবে কি হবে না, কিভাবে উন্নতি হবে, নাকি কঠোর পরিশ্রম আছে, এটসেট্রা অ্যান্ড অল। তো আমরা কি করব, সেই মুহূর্তে দেখবেন এই শিরোরেখা কতটা স্ট্রং। 1 নম্বর, শিরোরেখা তার কতটা স্ট্রং। আর এই পার্টটা খুব প্রয়োজন পড়বে, এই বুড়ো আঙুলের এই পার্টটা, এটা হচ্ছে ইচ্ছা শক্তির পার্ট, ইচ্ছা শক্তি। তার কতটা মানসিক শক্তি আছে লড়ে যাওয়ার। ঠিক আছে, সরি, এখানে থামবে, লাইনটা কোথায়? এই যে মানে কোড়ে আঙুলের বড় কোটটা? না এটা বুড়ো লাইন আঙুল বলতে আছে, কোন বড় লাইন? আঙুল, বুড়ো আঙুল। বুড়ো আঙুলের এই যে হ্যাঁ, বুড়ো পার্টটা আঙুল। দেখুন, প্রত্যেকটা, আমি বলছি আরো ভালোভাবে, প্রত্যেকটা আঙুলের 3টে করে ভাগ থাকে, এক, হ্যাঁ, রাইট। দুই, এরকম ভাবে ভাগ থাকে। তো বুড়ো আঙুলেও মেন ভাগ হ্যাঁ। একটা আছে, তারপর আবার হ্যাঁ। একটা হালকা ভাগ থাকে, রাইট? এই যে হ্যাঁ। প্রথম হ্যাঁ। যে ভাগটা, এই ওপরেরটা হচ্ছে ইচ্ছে হুম। শক্তির ভাগ, এই পার্টটা হচ্ছে ইচ্ছে শক্তির পার্ট। হুম। ঠিক আছে, এই এবারে পার্টটা হচ্ছে, প্রথম যে কর্ডটা, এটা তো সবারই থাকবে, মানে কর্ণ হলে তো হ্যাঁ হ্যাঁ, আঙুলটা মুড়তে আমার পারবে ওটা, না। আমার ওটা দেখার নেই, কড়ে আঙুলের ওপরের পার্টটা দেখার আছে। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, এবার আ- উপরের পাটে কি দেখবো, মানে আমি ব্ল্যাঙ্ক বলে আঙুলটাই? আমি বলে দেবো না, এখানে দেখা আচ্ছা যায়, আচ্ছা এখানে আচ্ছা। দেখবেন, এখানে দেখবেন অনেকের অনেক রকম দাগ আছে, প্রচুর কাটা দাগ আছে, ওকে। এরম ওকে। এরম দাগ থাকে, দেখবেন এরম এরম দাগ থাকে, এই হুম টাইপের দাগ হুম থাকে। আমি কালো নি, হুম। এই টাইপের দাগ থাকে, দেখবেন এরকম দাগ যায় প্রচুর, ভাঙা চোরা আচ্ছা। দাগ আছে। অতএব ওর ইচ্ছে শক্তি কম। এগুলো আমরা হুম। পরে আস্তে আস্তে ডিসকাস করবো প্রত্যেকটা আঙুল ফিঙ্গার নিয়ে। বাট ওকে ওকে। কারোর থাকে এরকম রাউন্ড, দেখবেন এরকম রাউন্ড আছে, অ্যান্ড পরিষ্কার হুম নিট অ্যান্ড ক্লিন রাউন্ড টাউন আছে, কোনো কাটাকাটি নেই। তো সেক্ষেত্রে ইচ্ছে হুম শক্তি প্রচুর। এই ইচ্ছে হুম শক্তির সাথে দেখতে হবে শিরোরেখাটা কেমন আছে, কারণ আসল বুদ্ধির খেলা, হুম যদি ওর বুদ্ধি স্ট্রং থাকে তাহলেই এগোতে পারবে, না হলে নয়। হুম একজন, আমি চাইলাম আম্বানি হব, ঠিক আছে হব, আম্বানি না হয়ে আম্বানির কাছাকাছি যাব, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই শক্তির সাথে এইটাও তো লাগবে, এটা ছাড়া তো হবে না।
এটা হ্যাঁ। তাদেরই ক্ষেত্রে প্রযোজ্য যাদের ফেট লাইন নেই, এই লাইনটা যাদের নেই, ঠিক তাদের জন্যই এটা দেখায়। হুম। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে। এবার আমরা কিছু গঠন নিয়ে কথা বলি। সর্বপ্রথম আছে এই হাতটা। এই হাতের অরিজিনাল হাত আমি আপনাদের দেখাবো, আমি পাবো, আমার কাছে আছে, হয়তো আমায় খুঁজতে হবে, আজকে তাড়াহুড়োয় পাইনি, পরে দেখাবো যাতে বুঝতে সুবিধা হয়। যে এটা পাবেনও, আপনি দেখবেন বেশিরভাগ একটু নিচু জাতির মধ্যেই হাতটা দেখা যায়। এদের করতল খুব শক্ত হয়, দ্যাট মিন আপনার হাতের সামনের দিকটা প্রচন্ড শক্ত হবে, যেন মানে মনে হবে প্লাস্টিক দিয়ে বানানো, এত শক্ত হবে। ঠিক আছে। হুম। এটা হচ্ছে একদম প্রথম হাত, সাধারণ হাত। এবং এদের হাতটা হয় কি এরকম একদম ছোট টাইপের হাত হবে, আঙুলগুলো ছোট ছোট হবে, বুড়ো আঙুল এত ছোট হুম। হবে কি হাতটা দেখবেন আঙুলটা ভাঁজ করে আপনার চেটো যেটা আছে আমাদের হাতের চেটোর দিকে নিয়ে যাওয়া যায় না, এত ছোট বুড়ো আঙুল হয়। আচ্ছা। ঠিক আছে। তো এদের মনোবৃত্তি কেমন হবে, আমি এটা ব্যাক সাইড বলছি, হ্যাঁ, শিরোগ্নমি পার্টটাকে পড়াচ্ছে। এদের ব্যাক সাইড, এদের মনোবৃত্তি কেমন হবে? এদের মনোবৃত্তি হবে পশুর মতন। ঠিক আছে। এদের সবকিছু হবে গায়ের জোরে নেওয়ার মতন, সাহস হবে না ঠিকই, বাট গায়ের জোর প্রচুর থাকবে। এরা ভাগ্য বিশ্বাস করে না, একটু নাস্তিক টাইপের হলেও হতে পারে, কিন্তু এরা ভাগ্য বিশ্বাস করে না। এরা কিরম বিশ্বাস করে যে আমার একটা চাকরি হবে, ভাই মাস গেলে 8-10 হাজার টাকা মাইনে পাবো, সন্ধ্যেবেলা এসে বাড়িতে আড্ডা মারবো। মানে একটা নর্মাল যে ছেলেগুলো হয় দেখবেন এদের বেশিরভাগ সেই রকম কালচারের মধ্যে এরা থাকে। এদের কোনো রকম উচ্চাকাঙ্ক্ষা বা কিছু পাওয়া যায় না। ঠিক আছে। আর হাত প্রচন্ড শক্ত হয়, ভারী হয় এবং শক্ত হয়, কথাবার্তাও আপনি বুঝতেই পারবেন। হুম। তো তাদের খেয়াল করবেন হাতের গঠন আমি এরকম। এরকম মানে জাস্ট আপনার কথাটা দেখে মনে পড়লো, আমি এরকম ছোট আঙুলওয়ালা, মানে যার বুড়ো আঙুল পৌঁছায় না, আমি দেখেছি সামনে খুব সামনের থেকে দেখেছি একজনকে। হুম। তো বিহেভিয়ার ওয়াজ ভেরি রুড, আমার যেটা এক্সপিরিয়েন্স আমি বলছি, প্রচন্ড রুড। হুম। বা লোককে ছোট করা যেটা মূল ছিল, হুম। সদা সর্বদাই সামনের লোকটাকে ছোট করবে, সদা সর্বদাই, মানে হ্যাঁ, হতে পারে, না একবার হওয়ার ভাত কিছু খেতে নেই। শুরু করবে, মানে প্রচন্ড, আমি বলতে চাইছি খুব রুড, ইটস ভেরি হুম। রুড হোয়াট আই ফাউন্ড। আমি বললাম তো পশু সুলভ, মানে বদমেজাজি তো হবেই। হ্যাঁ। ঠিক আছে। হুম। তো এই হাতের গঠন, এই হাতের গঠন কিন্তু কোনোদিন উন্নতি করতে পারবে না সে যতই বলুক। এদের হাতে রেখা বলতে থাকে মাত্র 3টে বা 4টে, শিরোরেখা, লাইফ লাইন আর হেড লাইন। ফেট লাইন এদের হাতে থাকতেই পারে না। ঠিক আছে। হুম। একদম নিট অ্যান্ড ক্লিন হাত হবে, প্লাস্টিকের মতন শক্ত হবে, করতলে কড়া পড়ে যেতে পারে, একদম পরিষ্কার, আর খুব ভারী হাত হবে, দেখলেই বুঝতে পারবেন, মানে মোটামুটি একটা ঘুষি মারলে হয়তো আমি 3 দিন বাদে উঠবো ঘুম থেকে, এরকম একটা, মানে গায়ে প্রচুর জোর হবে এদের। ঠিক আছে। হুম। 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 তো এটা হলো সাধারণ হাত। হাতগুলোকে চিনে রাখুন, কাজে লাগবে, কিন্তু হাত চিনে আপনি প্রেডিক্ট করবেন তো পারফেক্ট প্রেডিক্ট করতে পারবেন। বাসেই ক্লাস করছে কে, থ্যাংক ইউ তার জন্য, ধন্যবাদ। হ্যাঁ। একটু মিউট করে নেবেন কাইন্ডলি। আচ্ছা, আমি নেক্সট হাতে আসছি, এরপর আসছি, পরপর সাজাতে সুবিধা হবে। এটা স্কোয়ার হ্যান্ড। এটা আপনি দেখুন ভালো করে একটা জিনিস, এটাকে আমি পেন্টে নিই, বোঝাতে সুবিধা হবে। আমি এই ক্লাসটা একটু এরকম ভাবেই করাচ্ছি কারণ আমি প্রিপেয়ার ছিলাম না, আইডিয়াও ছিল না। তো কারণ আমি কোনোদিন ক্লাস করাইনি, আপনাদের জন্যই ফার্স্ট। আর এরপরও কোনোদিন করাবো কিনা আমি তাও জানি না, তাই একটু কষ্ট করে নিতে হবে আর কি। তবে যা শেখাবো না পারফেক্ট না, শেখাবো। অসুবিধা হচ্ছে না। দেখুন এই হাতটা শেপটা আমার দেখুন। এটলিস্ট হচ্ছে না। হুম। হ্যাঁ, এই হুম। হাতটার শেপটা দেখুন ভালো করে। হুম। দেখুন স্কোয়ার হুম। আসছে। হ্যাঁ। এই স্কোয়ার গুলো, একে স্কোয়ার মানে আমরা চৌকো হাত বলি, চৌকো হাত বা ব্যবহারিক হাত। ওকে। এই হাত সব থেকে বেশি আপনি এই হাত দেখতে পারবেন। ঠিক আছে। এই হুম। হাতে আর কি পাবেন, দেখবেন আঙুলের ডগাগুলোও চৌকো হবে। দেখুন সব চৌকো বসে আছে, দেখুন, দেখতে পাচ্ছেন, আঙুলের ডগাগুলো ওকে। চৌকো হবে, সব কিছু চৌকো চৌকো হবে। শুধু পার্থক্য হবে কারোর আচ্ছা। আঙুলটা বড় হবে বা কারোর আঙুলটা ছোট হবে, এর বেশি কোনো পার্থক্য হবে না। ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছে তো?
হ্যাঁ হ্যাঁ, আমি তো পাচ্ছি লিস্ট। ওকে, এদের স্বভাব কিরকম হবে? এরা একটু একগুঁয়ে হতে পারে, একটু একগুঁয়ে টাইপের হবে, একটু মানে বলে না, একটা কথা বলছি, একটু ধ্যাতা স্টাবর্ন যাকে হবে। বলে। হ্যাঁ, একটু ধ্যাতা টাইপের হবে। মানে আমি এটা বলেছি, আমি এটা করবো, এর বাইরে আমি কিছু ভাববো না, এই কিছু এরকম টাইপের। বুঝতে পেরেছি? এরা আর কি হবে? এরা খুব ভালো বিশ্বস্ত লোক হবে। এদের মতন মানে বিশ্বাসী লোক পাওয়া খুব কষ্টকর। এরা খুব বিশ্বাসী লোক। সব থেকে বড় কথা এই জিনিসটা, এরা যেটা জিনিসটা জানে না, শোনেনি, দেখেনি, বা কোনোদিন বোঝেনি, সেটা ওরা কোনোদিন মেনে নেবে না। মানে একটা ঘটনা ওদের জীবনে ঘটতে হবে যেটা ও বিশ্বাস করবে, তারপরে গিয়ে বিশ্বাস করবে, তার আগে না। এই ধরনের এরা হয়। সবাই শুনতে পাচ্ছে নাকি না? হ্যাঁ, আমি তো পাচ্ছি। আমি না, আপনি ছাড়া কারো সাথে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। পাচ্ছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। পাচ্ছি। এই একজন দুজন পাচ্ছি। মাঝে মধ্যে আওয়াজ দিলে কি হবে, কি আমারও ভালো লাগবে, মনে হবে না হলে ক্লাসই করে যাচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে। তো এই ধরনের হাত কি হবে? এরা ঝগড়া কিন্তু করবে না, কিন্তু একগুঁয়ে হবে। এরা ঝগড়া করবে না, বাট একগুঁয়ে। ও আপনার সাথে হয়তো মনে মনে রেখে দিল। আরে আমার ফোনের স্ক্রিন তো কোনো কাজই করছে না। ফোনের স্ক্রিনে আমি কি করতে পারি? আরে মিউট করবো আনমিউট করবো সেটাও তো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি তো বাড়িতেই আছো আমি যতদূর জানি। লগ আউট লগ ইন করে দেখতে পারেন যদি মানে সুবিধা হ্যাঁ, হয়। করতে পারো, করতে পারো। নবেন্দু, নবেন্দু তো? যা। কি বারবার লগ আউট হয়ে যাচ্ছে, ক্লাস করলাম কয় আগে। নবেন্দু বলছে? ঠিক আছে, চলো চলো কন্টিনিউ করো কন্টিনিউ করো। ওকে ওকে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করো। ঠিক আছে ঠিক আছে। এই লাস্ট, এই ফার্স্ট জুমে আর ক্লাস করাবো না। এরপরে কি টিমসে? গুগল মিটসে কোনটা বেস্ট হবে বলুন তো? আমার কোনো আইডিয়া নেই, আমি সত্যিই বলছি, কোনো আইডিয়া নেই। দেখুন, আমার অফিসেতে জুমটা বেটার চলে টিমসের থেকে, ঠিক আছে। তো কেটে কেটে গুগল যাচ্ছে মিট তো। ইজ ভালো। গুগল মিট ভালো, কিন্তু টিমসের থেকে আমার আমার পার্সোনাল, আমাদের তো কনস্ট্যান্টলি ইউজ হয়, মানে এভরিডে থাকে জুম আর টিমস এর মিটিং, তো আমার আমার জুমটা বেটার থাকে। মানে টিমস এর অবস্থা আরো দুর্দশা, প্রচন্ড বাফার হয়, ঘোরে, কানেক্ট হতে বহুত টাইম নেয়। তাহলে মিটই বেটার। মিটটা মনে হয় আমার তো বেটার, মনে হ্যাঁ হচ্ছে মিট। গুগল মিটটাই বেটার। ঠিক আছে, নেক্সট ক্লাস হ্যাঁ, আমরা মিটটা মিটে বেটার। ক্লাস করবো। করি, মিটে প্রবলেম হয় না। কারণ এরপরে আমরা যখন বোর্ডে ক্লাস করব, আমি বোর্ড আনাচ্ছি আপনাদের জন্য। আমার সুবিধা হবে হ্যাঁ, বোর্ডে ক্লাস করাতে, এইভাবে ক্লাস করাতে খুব অসুবিধা হয়। তো বোর্ডে ক্লাস করাবো যখন, তখন খুব ফাস্ট লাগবে, যাতে বুঝতে এবং বোঝাতে সুবিধা হয়। তো মিটি একবার ট্রাই করে নিচ্ছি, রাইট ঠিক আছে? রাইট। ঠিক আছে। তো এদের আরো কি রকম হয়? এরা প্রচন্ড ধীর স্থির হয় এবং বুদ্ধিমান হয়। এরা প্রচন্ড বিবেক বুদ্ধি দিয়ে আইন শৃঙ্খলা মেনে নিজের মতন গুছিয়ে কাজ করে। ঠিক আছে। স্কোয়ার হ্যান্ড। এবার যদি এই স্কোয়ার হ্যান্ডের মধ্যে আঙুলগুলো বড় হয় তাহলে কি হবে? আইডিয়া দেখি, আমি জাস্ট আইডিয়া করছি, আমি জানি অনেকে জানে অনেকে জানে না। তো জাস্ট যারা জানে না তারা আইডিয়া বলুন, যে এই আঙুল বড় স্কোয়ার। হলে কি বেশি একগুঁয়ে হয়? মানে হ্যাঁ, যে গুণগুলো আমি বললাম সেই গুণগুলো ডবল হয়ে যাবে। হ্যাঁ। আর কিছু না। যেমন আমি ভালো গুণ বলেছি ভালো হবে, খারাপ গুণ যেটা বললাম সেটাও ডবল হবে। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে। এটা হলো স্থূলাগ্র হাত। দেখবেন কিছু কিছু হাতের মাঝে মাঝে এরকম গাঁট আছে। আঙুলের গাঁট গুলো খুব বড় বড়, আঙুলগুলো সরু সরু। অনেক হাত পাবেন, আচ্ছা। দেখবেন আঙুলগুলো সরু, এই পার্টগুলো সরু, আর এই পার্টগুলো মোটা, মানে গাঁট গুলো বেশ বড় বড়, শক্ত শক্ত, আর আঙুলগুলো সরু সরু। দেখেছেন কখনো? কম, বেশ কম, আমার এক্সপিরিয়েন্সে বেশ কম। আচ্ছা। আমার এক্সপিরিয়েন্সে মোটামুটি অনেকগুলোই দেখেছি। যাই হোক, এদের মানে মন খুব চঞ্চল হবে। এরা সবসময় একটা উত্তেজনার মধ্যে থাকবে। ঠিক আছে। আর এরা কর্মী প্রকৃতির হবে। মানে ধরুন সে সাপোজ কর্মী লেভেলে যাদের পড়ে না, মানে ছোটখাটো চিন্তা ভাবনা, ছোটখাটোর মধ্যে থেকে যাওয়া, মানে কর্মী প্রকৃতির আছে। আহ, মানে মানে ওই রাজমিস্ত্রি ধরুন, সে সাপোজ একজন রাজমিস্ত্রি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ওখানেই দেখেছি। আমি হ্যাঁ ওই জন্যই বললাম, এবার আমি তো আর ওনাদের খুব কাছ থেকে হাত দেখতে সুযোগ পাইনি জীবন ওরকম করে। হ্যাঁ বাট আমি ওই রকম ক্ষেত্রেই দেখেছি, যারা মিস্ত্রি বা লেবার একদম ছেনি হাতুড়ি নিয়ে আসছেন বাড়িতে, এই হ্যাঁ। ধরনের।
তো এদের হাতে সব থেকে দামি একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এদের শিরোরেখা খুব সোজা হয়। মানে এদের কাছে কল্পনা বলে কিছু কিছু হয় না, এরা কল্পনা খুব কম করতে পারে, কল্পনা হয়ই না। কিন্তু এই শিরোরেখা সোজা হওয়ার যে ব্যবহার সেটাও করতে পারে না। এদের কল্পনা শক্তি একদমই নেই। কিছু বলুন, ওরা শুধুমাত্র যেটা বললেন সেটা করে দেবে, এর বাইরে এত ভাবে না ভাবে না। ঠিক আছে। তো এদের কর্মী প্রকৃতির হাত বলে মেনে নেওয়া হয়। এদের শিরোরেখা সোজা হয়, এদের কাছে এই স্ট্রং একটা জিনিস থাকে, সেটা হচ্ছে শিরোরেখাটা খুব সোজা হয়। পরবর্তীতে আমরা যখন রেখাগুলো নিয়ে কথা বলবো তখন বুঝতে পারবেন কোন রেখার কি গুণ আছে। ঠিক আছে। এবার আসছি আমরা দার্শনিক হাত, কোথায় গেল? হুম, দেখুন, এই যে হাতটা আছে, এই হাতেরও কিন্তু গার্ড বড় হবে, কিন্তু মসৃণ হবে। আর নোকের ডগা ছুচলো হবে, কৌণিক হাতের মতন। আমি কৌণিক হাত একটু বাদে বলবো, যখন বুঝতে পারবেন। নোকের ডগাগুলো ছুচলো, মানে নোকের যে গোড়াটা আছে এই গোড়াটা ছুচলো হবে, সরু হবে না কিন্তু। সরু অন্য হাত হয়ে যাবে, সরু হবে না, কিন্তু নোকের ডগা ছুচলো হবে। এই জায়গাটা ছুচলো হবে, বুঝতে পারছেন আমি যেখানে মাউসটা রাখছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটা ছুচলো হবে। আর নখগুলো একটু হুম, চ্যাপ্টা টাইপের হবে। আঙুল কিন্তু আচ্ছা। এদের ওই স্থূলাগ্র হাতের মতনই হবে, কিন্তু এইগুলো খুব মসৃণ হবে। গাঁটগুলো দেখবেন মানে ইজি গলে যাচ্ছে। এটা হয় না, আংটি পরাচ্ছে এখানে একটু আটকালো, আবার ঢুকে গেল, এরকম একটা ব্যাপার, মানে ইজি ঢুকে যাবে গার্ডগুলো। ঠিক আছে। ওকে। তো এই হাতটা দার্শনিক, দার্শনিক মানে তো অনেকেই জানে দার্শনিকটা কি। যত হ্যাঁ, রকমের ফিলোসফার। আবিষ্কারক, হ্যাঁ, যত রকমের আবিষ্কারক আছে তাদের হাতের ক্যাটাগরি এরকম পড়ে। সে সায়েন্টিস্ট বলুন বা যাই বলুন, যত ধরনের আবিষ্কারক আছে, এদের আবিষ্কারক মন হয়। এরা খুব ভালো আবিষ্কারের উপরে রাখে মাথা। এদেরকে আপনি বলুন যে আপনি কোটি টাকা পাবেন, চলুন লটারি খেলুন, খেলবেই না। এরা শুধু ভালোবাসে নাম, পয়সা ভালোবাসে না। এদের লাগবে নাম। এরা আসতে, এরা খুব ভালো রাইটারও হয়। এদের কাজই থাকে শুধুমাত্র আবিষ্কার নিয়ে। বেশিরভাগ ভাষাতত্ত্ববিদদের হাত এরকমই কিন্তু, যারা ভাষা নিয়ে রিসার্চ ফিসার্চ করে তাদের হাত এরকমই হবে। দেখবেন যাদের মধ্যে এই রকম হাত পাবেন তাদের দেখবেন মোটামুটি এডুকেশন গুণ প্রচুর, কিন্তু লাইফে সাকসেস পায়নি। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। এবার আসছি আহ, হুম, হাতটাকে ভালোভাবে দেখুন। যত ইউটিউবে রিলস করছে, যাদের মধ্যে যারা মোটামুটি ফেমাস হয়ে গেছে, বা সিনেমা আর্টিস্ট বলুন, বা যারা এই জগতের সাথে শিল্প জগতের সাথে শিল্পী জগতের সাথে জুড়ে, তাদের হাত কিন্তু এরকম হবে। যদি মোটামুটি ফেমাস কোনো ইউটিউবার বা কোনো রিলস করে এরকম কাউকে দেখেন, তাদের হাত খেয়াল করবেন, মোটামুটি এরকম হবে। ফেমাসদের কথা বলছি, রিল তো এখন সবাই করে। ঠিক আছে। রাইট। হ্যাঁ। তো এটা হলো এটার শিল। বৈশিষ্ট্য কি? একটু সরু লম্বা আঙুল গুলো? হ্যাঁ, আঙুলগুলো একদম গোড়া থেকে ওপর অব্দি সরু হয়ে যাবে। হ্যাঁ, এই মানে মোটা আঙুল থেকে শুরু হচ্ছে কি এগুলো? একদম না, একদম সরু একদম থেকেই শুরু? একদম একদম মোটা মোটা থেকে থেকে শুরু সরু, হচ্ছে, তাই মোটা তো? থেকে সরু। হুম। একদম গোল আঙুল হবে, এরকম গোল আঙুল হবে, আঙুলগুলো গোল হবে। এরা খুব ভালো শিল্পী হয়, গান বাজনা এই জগতেরই এরা থাকে, খুব ভালো শিল্পী হয়। ঠিক আছে। এবং মানে শিল্পের মধ্যেই এরা থাকবে, কুটির শিল্প বলুন, খুব সুন্দর। হ্যাঁ, মানে শিল্পের দিক থেকে এরা একদম টপ। এই আঙুলের লোক ড্রয়িং ফ্রয়িং এগুলোর বিষয় একদম এক্সপার্ট। এদের যে এই এই আঙুলগুলো কারোর ছোট হয়, কারোর বড় হয়। ছোট হলে কি হবে আর বড় হলে কি হবে? আমি আইডিয়া জিজ্ঞেস করেছি, আমি ব- জানি অনেকে জানে না, আমি জাস্ট আইডিয়া নিচ্ছি। বড় হলে কি তার শিল্প সত্তা বেটার হবে? বড় হলেই মানে শিল্পী হবে, ছোট হলে, কল্পনা শক্তি better হবে? বড় হলে শিল্পী হবে। হ্যাঁ। কিন্তু যদি ছোট হয় তাহলে আরাম প্রিয় হবে। ও আরাম করেই জীবন আচ্ছা, কাটিয়ে দেবে, শিল্পী টিল্পী হতে আর হবে না। মানে আচ্ছা, মানে পোটেনশিয়াল থাকলেও শিল্পী হবে না আলটিমেটলি? না, না, পোটেনশিয়াল থাকলেও সেটা ইউজ করবেন, এরকম কুড়ে বলছেন হয়ে কি? যাবে, কুড়ে হয়ে যাবে। হ্যাঁ। মানে আরাম প্রিয়, অনেকে আছে না দেখবেন, মানে হ্যাঁ, লেজি স্লথের মতন হয়ে যাবে। হ্যাঁ,
খুব ফুর্তি করে ঘুরে গাড়ে একদম মানে বাবার হুম। পয়সা ধ্বংস করে উড়ে বেড়ায়। তো ওই ওতেই টাইপের। জীবন কাটিয়ে ফেলবে। হ্যাঁ, 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 এই টাইপের হয়ে যাবে। এই আঙুল যদি বড় হয় তাহলেই সে শিল্পীর দিকে যেতে পারবে, ছোট হলে হবে না। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, এরপরে আমরা আসছি সব থেকে দামি হাত, যার ভ্যালু পেয়ে গেছি। দেখুন এই হাতটা, এই হাতটা কিন্তু এটাও ছুচলো হয়েছে, কিন্তু এই হাতটা ভেঙে ভেঙে ছুচলো হয়েছে, গোল আর সরু হয়ে যায়নি। এদের একদম পরিষ্কার হাত লম্বা চওড়া এবং আঙুলও লম্বাই হবে, ছোট হবে না। একদম লম্বা হাত, পাতলা হতে পারে, এই পাটটা পাতলা হতে পারে, এই পাটটা পাতলা হবে। দেখেছি, পেনটে নিয়ে বোঝাতে হবে। এই যে পাটটা আছে না, এটা আমি রেড নিয়ে নিই, বোঝার সুবিধা হবে। এই পাটটা, এই যে পাটটা, বোঝাতে পারছি? আবার চৌকো। হ্যাঁ, এই যে পাটটা আছে, আমি হাতের পাটটার কথা বলছি, এই পাটটা ও আঙুল আচ্ছা, ছাড়া, ঠিক আছে। এই পাটটা লম্বা হবে, সরু হবে, কিন্তু বড়ই হবে, এই হাত ছোট হয় না। ওকে। ঠিক আছে। ওই একাকিত্বে ভোগে, দেখবেন একাকিত্বে ভোগে, সুসাইড করার মন আসে, এই হাতেই হয়। কেলেঙ্কারি, আচ্ছা। এটাকে বলা হয় ওকে। আধ্যাত্মিক হাত। এই হাতে মানে যে কোনো রেখা একদম মনে হবে যেন তুলি দিয়ে এঁকে দিয়েছে, যে কোনো রেখা একদম আচ্ছা, তুলি দিয়ে আঁকা, কিন্তু এরা জীবনে সাকসেস পাবে না। মানে একটু সন্ন্যাসী গোছের হবে না আর কি। একদম একদম, এটাই আধ্যাত্মিক হাত। এরা ওকে। প্রচন্ড প্রচন্ড ধার্মিক, প্রচন্ড ভগবান বিশ্বাসী, তাই এদের হাতে রেখাগুলো খুব সুন্দর হয়। বাট এরা জীবনে সাকসেস পাবে না, এদের এটাই জীবনের দুঃখ। আচ্ছা, কিন্তু মানে এরা যদি অধ্যাত্ম নিয়ে করে তাহলে কি সাকসেস পাবে? ধরুন আধ্যাত্মিক, যদি যদি আমরা সাকসেস কাকে বলি? আমরা সাকসেস বলি যে সাকসেস তো যে কোনো কিছুতেই হতে পারে, মানে সেটা সম্পত্তি, প্রপার্টি, টাকা পয়সাও হতে পারে, বা আমি একটা জব করছি, জবটা সাকসেসফুল হলো, সেটাও হতে পারে। তো ওই পার্টে কি এনারা সাকসেসফুল হবেন, যে আপনি ধরুন জব বা সাধনাটাতে? আপনি অ্যাস্ট্রোলজিতে ভালো মানে মোটামুটি সময় দিচ্ছেন, বাট কতটা ভ্যালু দিচ্ছেন? আপনি শিখছেন, আপনি প্রফেশনে ইউজ করুন আর না করুন, কতটা ভ্যালু দিচ্ছেন? তো এই একজন মানুষ, যে ধরুন সে সাপোজ, আমি বলছি যে খুব উচ্চ একজন হয়ে গেল, তাতেও তার কি ঠিক আছে। রেজাল্ট আছে? কারণ আমরা সাকসেস বলি যে একটা আরামের জীবন এবং সাতপুরুষ বসে খাওয়া। আচ্ছা, হ্যাঁ, আমরা ওটাই বললাম অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, হ্যাঁ, হ্যাঁ, সচ্ছলতা। এরা কোনোদিন পাবে না, এমনকি এদের নামটাও হবে ওকে। না। হ্যাঁ, ওকে। সানলাইন যদি অ্যাক্টিভেট হয়ে যায়, সেটা একদম শেষের দিকে হবে, বাট ওটা নগণ্য। আমরা কজন সাধু পুরুষের নাম মনে রাখি যারা বইতে উঠেছে? এরকম তো অনেক সাধু পুরুষ রাইট। আছে যাদের বইতেই ভেরি নাম ভেরি নেই। রেয়ার, ভেরি রেয়ার, ভেরি রেয়ার, ম্যাক্সিমামই জানি না। হ্যাঁ, তো সেই রকম ম্যাক্সিমামই আমরা ব্যাপার। জানি না। তো সেই রকম ব্যাপার, মানে এরা নিজেদের মতন থেকে একাকিত্বে ভুগতে ভুগতেই এদের জীবন শেষ হয়ে যায়, এবং এরা সাকসেস পায় ওকে। না, হাজার চেষ্টা করুন। আচ্ছা। ঠিক আছে, তো আমরা সব রকম হাত দেখে নিলাম। লাস্ট আছে মিশ্র হাত। মিশ্র হাত, মিক্স। এই হাত কি হবে? সব রকমের গুণ থাকবে। আমাদের আছে না, এক একটা লোক পাওয়া যায় না, সে সব জানে। না, ঘটনা আপনি দেখবেন তারা সব বিষয়ে মোটামুটি অল্প স্বল্প জেনে রেখেছে। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি, হ্যাঁ, কিছু তাদের কিছু। দেখবেন হাতের স্ট্রাকচার এবং আঙুল, এক একটা আঙুল এক এক রকম ক্যাটাগরি, যে ক্যাটাগরি আমি এতক্ষণ বললাম সেই ক্যাটাগরির মধ্যে পড়ে। আচ্ছা। এরা সব বিষয়তেই জ্ঞান নেয়, বাট কোনো বিষয়ে পূর্ণ জ্ঞান থাকে না। আচ্ছা, মানে ওনারা জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। হ্যাঁ, মানে সবেতেই মোটামুটি অল্প স্বল্প রেখে দিয়েছে। রাইট। হ্যাঁ, কোনটাই খুব কিন্তু ডিপলি ওনারা। কোনোটাই পরিপূর্ণ করেনি। অতএব এদের জীবনটাও ঠিক ওই কর্মীদের মতনই। যদি আহ, ওকে। যদি আরেকটা হাতের আমি কথা বলতে ভুলে গেছি, এই পার্টের পর আমি বলছি, ওখানে আমি ভুলে গেছি, ওটা খুব প্রয়োজনীয়, এখন মনে পড়লো। আহ এই হাত মোটামুটি ধরুন এরা সাধারণ, যে আমরা অফিসজীবী, মানে সাধারণ যারা আছে মোটামুটি, আমি একটা লোন নিয়ে বাড়ি হ্যাঁ। নিলাম, একটা লোন নিয়ে গাড়ি কিনলাম, জীবন কাটিয়ে ফেললাম, এই টাইপের ক্যাটাগরিতে এরা পড়ে। আচ্ছা,
মানে কোনোটাই খুব স্পেসিফিক হবে না আর কি, না, এতে কোনো এরা গুণই খুব আপনি প্রখর নয়, সব আপনি গুণই কিছু খুব টিমিড। কিছু লোককে দেখবেন চায়ের দোকানে বসে এবং সমস্ত বিষয়ে জ্ঞান হুম। দেয়। এই হ্যাঁ, হ্যাঁ, ক্যাটাগরিতে পড়ে এরা, রাইট। এই ক্যাটাগরিতে আচ্ছা। পড়ে। ঠিক আছে। আমি যেটা বলতে ভুলে গেছি, যেটা অবশ্যই মনে রাখবেন, এটা খুব প্রয়োজনীয়, আমি নিজেই ভুলে গেছি, সরি। এইভাবে তো, হ্যাঁ, এটা, এই হাত, এই যে স্থূলার্ধ হাত এক্ষুনি বলছিলাম, বললাম না এই আঙুল বড় হলে ছোট হলে যা হয়, এই হাত কিন্তু হ্যাঁ। অনেক একটু বেশি এজে এসে সাকসেস পায়, তবে আঙুল লম্বা হতে হবে। এরা ওকে। বেশিরভাগ নাবিক হয়, এরা বেশিরভাগই নাবিক, নাবিক হয়, হ্যাঁ। সেলার। নাবিক মানে হচ্ছে জাহাজে যে ক্যাপ্টেন, জাহাজে কোনো হ্যাঁ, ডিউটি সেলার, করছে, বললাম তো সেলার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, নাবিক হয় এরা। এদের মোটামুটি যদি ওকে। আঙুলটা একটু বড় হয়ে যায় তাহলে তাড়াতাড়ি সাকসেস পাবে, তবে দুঃখ কি, এরা যা কামায় তা ভোগ করতে পারে না, তা অন্য কেউ ভোগ করে। হুম। এবং অনেক বয়সে এসে এরা ফিল করতে পারে যে এরা অনেক জীবনের অনেকটা পার্ট কাটিয়ে ফেলেছে, এবার কিছু করতে হবে। তো, কোনো ক্ষেত্রে কি আপনার ছোট সাইজের হাত হওয়া ভালো? মানে কোনো ক্ষেত্রে কি এরকম হাতের সাইজটা ছোট হলে পজিটিভিটিটা বেশি হচ্ছে, নাকি না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই লম্বা আঙুল হলেই পজিটিভিটি, বা বড় হাত হলেই পজিটিভিটি বেশি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডিপেন্ড আছে, আপনার হাত হতে হবে চৌকো। এই হাতটা হচ্ছে বেস্ট ব্যবহারিক হাত, এই হাতটা হচ্ছে সব থেকে বেস্ট। সাধারণের আমি বলবো, সাধারণের জন্য সব থেকে বেস্ট হাত হচ্ছে এটা, স্কোয়ার, পুরো একদম আচ্ছা। স্কোয়ার হবে, পুরো একদম, মানে একটা যেন ওকে। মনে হবে একটা স্কোয়ার পয়েন্ট, এবং আঙুলগুলো স্কোয়ার। এই হাতে যদি ওকে। আঙুল একটু বড় হয়ে যায়, তার সাকসেসটা খুব তাড়াতাড়ি চলে আসে। আচ্ছা। মানে মোটামুটি তাদের রেডি আছে সাকসেস, এরকম একটা ব্যাপার, তাকে শুধু গিয়ে ওকে। নিতে হবে। ওকে। আচ্ছা। এবার ডিপেন্ড করছে হাতে রেখা কি পেয়েছে। কারণ আপনি বৈদিকে জানেন যে আমাদের জন্ম হয়, ফিফথ হাউস হচ্ছে আগের কর্মফল, আগের জীবনের কর্মফল নিয়ে আমরা জন্মাই। হ্যাঁ। এক্ষেত্রেও তাই, হাতে রেখা কি কি পেয়েছে। হাতটা তো পেয়ে গেলাম, চলো ঠিক আছে, এই হাত সাকসেস পেয়ে যাবে। এবার হ্যাঁ, দেখতে হবে হ্যাঁ, হাতে হ্যাঁ। রেখা কি কি পেয়েছে। ওকে। ঠিক রেখা, আছে। হ্যাঁ, কর্মফল, এই জীবনের কর্মফল। হ্যাঁ, ফিফথ হাউস আর নাইন্থ হাউস, এই জীবনেরটা নাইন্থ হাউস, আর আগের জীবনটা পূর্বজন্মেরটা ফিফথ হাউস, আমরা এদিকে এটা নিয়ে ডিসকাস হুম। করব। ঠিক আছে। হুম। এবার হুম। আর কিছু বাকি রইলো, চিরোম্যান্সি, চিরোগ্নামি, তাহলে আমরা চিরোম্যান্সিতে ঢুকে যাব। এখানে রেখাগুলোকে আমি মুছে দিয়ে ক্লিয়ার করছি, দাঁড়ান। এবার এটাকে শেষ করে আপনাদের, মোটামুটি আমি চিরোগ্নামি কমপ্লিট করে দিয়েছি। এবার যখন আমরা প্র্যাকটিক্যালি করব, তখন আর ধীরে ধীরে হাতের গঠন এবং পার্টগুলোকে অ্যানালাইজ করব রেখার সাথে। বাট এখন আমরা এই রেখাগুলোকে ক্লিয়ার করে নিয়ে বুঝে নিই যে মোটামুটি একটা হালকা দিয়ে রাখছি যাতে সুবিধা হয় নিজেদের হাতগুলো দেখতে। আমি একদমই হালকা দিচ্ছি, ব্রেফলি নেক্সট ক্লাসে দেবো, ঠিক আছে। এতে কি হবে, আপনারা মোটামুটি আশেপাশের লোকের এবং নিজের হাত কিছুটা দেখলে বুঝতে পারবেন যে, মিউট করে দো, মিউট করে দো। ঠিক আছে। এবার আমরা আসছি পয়েন্টে, যে কোনো একটা রেখা বলুন, কোন রেখাটা আজকে বোঝাবো, যে কোনো একটা রেখা বলুন, কোন কাটুন বাদ, মিউট রেখাটা করে দো। বোঝাবেন আপনি? হাতে হাতে রেখা থাকে তো, আমি মেন মেন রেখা যেমন হুম। থাকে, শিরোরেখা, হৃদয় রেখা, হুম। এবং ভাগ্যরেখা, লাইফ লাইন মানে আয়ু রেখা, যে কোনো একটা রেখা বলুন, বা সানলাইন, ফেট লাইন, যে কোনো একটা রেখা বলুন, যে রেখাটা নিয়ে হৃদয় আজকে রেখা আমরা, বলতে পারি, হৃদয় রেখা কি জীবনের আয়ু বলে? হ্যাঁ, আয়ু রেখা হচ্ছে হৃদয় রেখা কি? জীবন রেখা হচ্ছে লাইফ লাইন। আচ্ছা ঠিক আছে, চলুন আমি আহ, ভাগ্য রেখাটা একটু বলুন। ভাগ্য রেখা, হুম। ওকে। এখান এটা হলো স্যাটার্নের স্থান, এটা হলো সাতানের স্থান, শনির। ঠিক আছে। এখান থেকে সোজা যে রেখাটা আসবে আয়ু রেখার পাশে, এটা ধরুন আয়ু রেখা, এটা আয়ু রেখা, আমি রেড নিয়ে করছি। এখান থেকে সোজা যে রেখাটা আসবে সেটা হলো ভাগ্যরেখা বা স্যাটার্ন লাইন। এর বিভিন্ন জায়গা থেকে শুরু হতে পারে, এখান থেকে শুরু হতে পারে, হ্যাঁ আমি বলছি, এই রেখা এখান থেকে যেতে পারে, এখান থেকে যেতে পারে, এই জায়গা থেকে আসতে পারে। আমি পরে পরবর্তীতে কোন জায়গা থেকে এলে কি হয় সেটা বোঝাবো।
আজকে জাস্ট আমি ভাগ্যরেখা এটা স্টার্ট করছি এবং নেক্সট দিন আমরা এখান থেকেই শুরু করবো, তাই স্টার্ট করছি, ঠিক আছে? ওকে ওকে। 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 ভাগ্যরেখা যদি সোজা হয়, একদম সোজা স্ট্রেট, এরকম জায়গা থেকে এরকম, এরকম থেকে থেকে এরকম যদি হয়, এটা এটা বেশিরভাগ পলিটিশিয়ানের হাতে পাওয়া যায়, মানে সোজা শনির ক্ষেত্রে গিয়ে পৌঁছাবে। আচ্ছা। তো যদি হয়, আচ্ছা। তাদের এরকম হুম কতগুলো পার্টকে পার করতে হয়। এটা ধরুন হেডলাইন, আর এটা ধরে নিলাম, এটা ধরে নিলাম হার্ট লাইন, ঠিক আছে? হুম হুম। বেসিক্যালি আমি যখন ভয়েস বোঝাবো, তখন আমি ভালো করে ভয়েসটাকে ধরে ধরে বোঝাতে হবে। আমি জাস্ট একটা এখন